করার পর যখন দেখেন ডেলিভারি বয় ম্যাপে আপনার বাড়ির সামনে দিয়ে ঠিক 3 বার চক্কর কেটেও বাড়িটা খুঁজে পাচ্ছে না, তখন মেজাজটা কেমন লাগে? মনে হয় না যে ফোন দিয়ে বলি, ভাই মঙ্গল গ্রহে তো যাচ্ছিস না, আমার বাড়িতেই তো আসছিস। কিন্তু 1 মিনিট দাঁড়ান, কি হবে যদি জানতে পারেন আপনার ওই ডেলিভারি বয় আসলে একজন সুপার হিরো, তাও আবার যেমন তেমন সুপার হিরো না। সে নাকি একবার ছোটবেলায় ভুল করে ফেভিকলের 1 বোতল খেয়ে ফেলা মহান এক ব্যক্তি, যার ঘামও এখন সুপার গ্লু। তো আর দেরি কিসের, পপকর্ন নিয়ে বসে পড়ুন, কারণ আজ আমরা ডুব দিতে চলেছি চাইনিজ মাল্টিভার্স অফ ম্যাডনেসের এমন এক দুনিয়ায় যেখানে সুপার হিরোরা অ্যাভেঞ্জার্স এর মতো দুনিয়া না বাঁচিয়ে শহরের ম্যানহোলের ঢাকনা বাঁচায়, আর তাদের লিডার চোখে চোখ রেখেই লোককে তার কুম্ভমেলায় হারিয়ে যাওয়া বাবা বানিয়ে দেয়। আজকের মুভির নাম ডেলিভারি ম্যান, আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো আর দেরি না করে লেটস গেট দিস পার্টি স্টার্টেড। গল্পের শুরুতেই আমাদের ক্যামেরা সোজা চলে যায় বেইজিং শহরের এক ঝা চকচকে বিল্ডিং এর ছাদে। সেখানে 3 জন পয়সাওয়ালা লোক দেশের অর্থনীতি নিয়ে চিন্তা না করে গভীর মনোযোগ দিয়ে জুয়া খেলছিল, আর তাদের মধ্যে থাকা এক ম্যাডামের হাতে এমনই বাজে তাস এসেছে যেটা দেখে তার মুখ শুকিয়ে একেবারে আমসত্ত্ব হয়ে গেছে। আর ঠিক তখনই তার ছোট্ট ছেলে আমাদের মিনি টনি স্টার্ক আয়রন ম্যানের এক সস্তা চাইনিজ কসপ্লে ড্রেস পরে এসে মায়ের আঁচল ধরে বলছিল, মা দেখো আমি রকেট ছুটতে পারি, আমি উঠতে পারি। কিন্তু তার মা তখন ফ্লাশ মেলানোর চিন্তায় এতটাই মগ্ন যে ছেলের দিকে ফিরেও তাকাচ্ছিল না। তার কাছে তখন ছেলের ভবিষ্যতের চেয়ে হাতের টেক্কা বাচ্চা আর বিবি অনেক বেশি মূল্যবান। কিছুক্ষণ পরেই আমাদের এই লিটল আয়রন ম্যান, যার মাথায় গোবর ছাড়া আর কিছুই নেই, সে ব্যালকনিতে গিয়ে আই ক্যান ফ্লাই বলে পাখির মতো ডানা মেলিয়ে দিয়ে এক লাফ। আরেকটু হলেই তো ছেলেটা চাটনি হয়ে যেত, কিন্তু কাহিনীতে টুইস্ট লাগবে। আর ঠিক তাই নিচে তখন একজন বৃদ্ধ কর্মী মিস্টার ফ্যান্টাস্টিক ফোরের ছোট ভাই তার জীবনের দুঃখ ভুলতে একা একা ফ্লোর পরিষ্কার করছিলেন। ছেলেটাকে উপর থেকে পড়তে দেখে তিনি এক মুহূর্ত দেরি করলেন না। হঠাৎই তিনি তার হাত দুটো রাবারের মতো 10 ফুট লম্বা করে দেয়, আর একেবারে পারফেক্ট টাইমে ছেলেটাকে ক্যাচ ধরে ফেলে। স্পাইডারম্যান এই সিনটা দেখলে তো লজ্জায় মাস্ক খুলে অবসরে চলে যেত। তারপর ছেলেটাকে ভালো করে জ্ঞান দিয়ে বলেন, বাবা সিনেমায় যা দেখায় তার সব সত্যি না, বাস্তবে কোনো স্পাইডারম্যান বা আয়রন ম্যান হয় না। মাথায় কি তোমার গোবর ভরা নাকি? আরেকটু হলেই তো তোমার মা আজকে তোমার শ্রাদ্ধের আয়োজন করতো। আর এদিকে ততক্ষণে আশেপাশে পাবলিকের মেলা বসে গেছে, সবাই হা করে আঙ্কেলের এই রাবারম্যানের অবতার দেখছে, যেন সার্কাসে নতুন খেলা শুরু হয়েছে। ভিড় দেখে বৃদ্ধ আঙ্কেল তার পকেট থেকে একটা চায়না মেড মেন ইন ব্ল্যাক এর মেমোরি ইরেজার বের করে বলে, এসো এসো সবাই এদিকে তাকাও, তোমাদের সবার একটা গ্রুপ ফটো তুলি, স্মাইল প্লিজ। এই বলে ফটটাস করে একটা ক্লিক মেরে সবার মাথার হার্ড ডিস্ক থেকে ঘটনাটা ফরম্যাট করে দেয়। আর ঠিক তখনই বাচ্চার মা সেখানে দৌড়ে আসে আর নিজের গাফিলতির জন্য সরি বলে কসম খায় যে সে আর কোনোদিন জুয়া খেলবে না। এরপর সিন কাট হয়ে চলে যায় একটা সাইড ওয়াক ক্যাফেতে, আর এখানে কাস্টমারের ভিড়ে একটা মশারও জায়গা নেই। ক্ষুধায় পাগল কাস্টমাররা কাবাব আসতে দেরি হয়, সবাই মিলে রাধুনির 14 গোষ্ঠী উদ্ধার করছে। এত চাপ আর বকাঝকা সহ্য করতে না পেরে আমাদের রাধুনি ভাই এক অদ্ভুত উপায় বের করলো। সে চুপি চাপে গ্রিলের নিচে নিজের হাতটা রেখে তালুতেই দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিল, আর তাতেই কাবাব একেবারে ফটাফট রেডি। উফ, গ্যাস বাঁচানোর কি অভিনব টেকনিক! সরকার দেখলে হয়তো এনাকে আত্মনির্ভর পুরুষ হিসেবে ঘোষণা করে দেবে। এই লোকের নাম ছিল ফায়ারম্যান। এরপর আমরা সোজা এন্ট্রি মারি এক নাইট ক্লাবে, যেখানে কান ফাটানো মিউজিকে ফাটাফাটি পার্টি চলছে, আর সেখানে একজন সুন্দরী মেয়ে পোল ডান্স করে পাবলিকের মনে আগুন লাগাচ্ছিল। এমন সময় এক স্যাসরা পাবলিক তার লোল ভরা চোখ নিয়ে মেয়েটার দিকে এগিয়ে যায়, আর তার গায়ে গা ঘেঁষে নাচার চেষ্টা করতে লাগলো। মেয়েটা তখন একগাল মিষ্টি হাসি দিয়ে পোলে হাত দেওয়ার সাথে সাথেই পুরো পোলটা ইলেকট্রিক হয়ে গেল, আর লোকটা একটা 440 ভোল্টের ঝটকা খেয়ে মাটিতে পড়ে যায়। বোঝাই যাচ্ছে এই মেয়ের নাম ইলেকট্রিক গার্ল। এরপর আমাদের পরিচয় হয় টিমের আরেক মেম্বারের সাথে, আর এই লোকটাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বোরিং একটা সিকিউরিটি গার্ড, কিন্তু আসলে না। একটা মেয়ের গাড়ি গর্তে ফেসে গেলে আশেপাশে কাউকে না দেখে সে গাড়ির নিচে হাত রাখতেই সেটা পুরোপুরি লোহায় পরিণত হয়, আর তারপর এক হাতেই খেলনা গাড়ির মতো গর্ত থেকে তুলে ফেলে। আর এই সুপার হিরোর নাম ছিল আয়রন আর্ম, তার মানে লোহার হাত। ভাবুন একবার, এই লোকটা যদি তার গার্লফ্রেন্ডের হাত ধরে তাহলে বেচারির কি হবে, জীবনটাই লোহা লোহা হয়ে যাবে। যাই হোক, এই ঘটনার পর 3 সুপার হিরো তাদের লিডার ফেরোর কাছ থেকে একটা ফোন পায়, আর তাদের মিশনটা কি জানেন? কোনো ব্যাংক ডাকাতি না, কোনো টেরোরিস্ট অ্যাটাকও না। মিশন হলো মিউজিয়ামের কাছে কিছু চোর আসছে, তাদেরকে ধরতে হবে। আর কি চুরি করতে আসছে তারা? শহরের ম্যানহোলের ঢাকনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের সুপার হিরোর বাজেট এটাই। যাই হোক, খুব তাড়াতাড়ি সুপার হিরোদের টিম সেখানে পৌঁছে যায়। একটু পরেই চোরেরা একটা কালো গাড়িতে করে এসে সিকিউরিটি ক্যামেরাগুলো গুলি করে উড়িয়ে দেয়, আর তাদের হাইফাই ডিভাইস দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু না পেরে শেষে বোমা মেরে দরজাটাই ভেঙে ফেলে। আর তাদেরকে দেখেই আমাদের আয়রন আর্ম রেগে গিয়ে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু ফ্যারো তাকে ইশারায় থামিয়ে দেয়, কারণ ফ্যারো চেয়েছিল চোরেরা আগে চুরিটা করুক, যাতে হাতে না হাতে ধরা যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তেই সুপারম্যানের সস্তা কপি হয়ে ডিগবাজি খেতে খেতে গ্র্যাভিটিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এন্ট্রি নিল আমাদের
আমাদের গল্পের হিরো স্টিকি, যাকে ফেরো এই মিশনে ডাকেইনি। আসলে সে নিজে নিজেই চলে এসেছিল হিরোগিরি দেখাতে। স্টিকি এসেই চোরদের উপর ঝাঁপিয়ে পড়লো আর তার ফেভিকলের চেয়েও বেশি চটচটে থু দিয়ে তাদেরকে দেওয়ালে আটকে দেয়। আর তখন বাকিরাও এসে তার সাথে যোগ দেয়। কয়েক মুহূর্তের মধ্যেই চোরদের অবস্থা একেবারে 12টা বাজিয়ে দেয় সবাই মিলে। আর তখন ফেরো খেয়াল করে একজন চোর তখনও বেঁচে আছে। ফেরো তার দিকে এমন ভাবে তাকালো যে তার চোখের পাওয়ার দিয়েই চোরটাকে হিপনোটাইজ করে ফেললো। আর তখন চোরের মনে হচ্ছিল ফেরো তার ছোটবেলায় মেলায় হারিয়ে যাওয়া বাবা। সে বাবা বাবা বলে ফেরোর পা জড়িয়ে ধরে আর তার কাছে বারবার মাপ চাইতে থাকলো। চোরটা তখন ফেরোকে বলে, আমরা আসলে এই ম্যানহোলের ঢাকনা চুরি করছিলাম, কারণ এই চাইনিজ ম্যানহোলের ঢাকনা এতটাই শক্ত যে নিউক্লিয়ার বোমা দিয়েও এর কিছুই হবে না। আর তাই একজন কোটিপতি চাইনিজ তাদেরকে টাকা দিয়েছিল এই ম্যানহোলের ঢাকনাগুলো চুরি করার জন্য, কারণ ওই লোকটা নাকি এই ঢাকনাগুলো দিয়ে একটা ট্যাঙ্ক তৈরি করতে চায়। এই কথাগুলো শুনে ফেরো তার ডিভাইস দিয়ে চোরের সব স্মৃতি মুছে দিল। স্টিকি তো ভাবছে এইবার বস তার পিঠ চাপড়াবে আর বলবে সাব্বাস বেটা, কিন্তু ফেরো উল্টো তাকে ঝাড়া শুরু করলো। যাই হোক, মিশন শেষ হলে ফেরো স্টিকিকে নিজের অফিসে ডেকে বাকিদের সাথে পরিচয় করিয়ে দেয়। আর ফেরো জানায় যে স্টিকি ছোটবেলায় ভুল করে এক বোতল ফেভিকল ম্যাঙ্গো জুস ভেবে ঘুট করে গিলে ফেলেছিল, যার সাইড ইফেক্ট হিসেবে এখন তার ঘাম, থুথু, এমনকি প্রস্রাবও সুপার গ্লুর মতো চটচটে হয়ে গেছে। আর নিজের প্রশংসা শুনে স্টিকি তো হিরোর মতো নিজের পাওয়ার দেখাচ্ছিল, কিন্তু যেই সে আয়রন আর্মের সামনে গেল, আয়রন আর্ম তখন তাকে এক ঝটকায় মশা মারার মতো করে ঘরের এক কোণা থেকে অন্য কোণায় ছুড়ে ফেলে দেয়। এরপর ফেরো স্টিকিকে একটা ডেলিভারি বয়ের চাকরি ধরিয়ে দেয়, কারণ তাদের নিয়ম ছিল সুপার হিরোদের সাধারণ মানুষের মতোই বোরিং জীবনযাপন করতে হবে, যাতে করে তাদের আসল পরিচয় কেউ জানতে না পারে। আর তাই বেচারা স্টিকিকেও বাধ্য হয়ে সারাদিন ডেলিভারি বয়ের কাজ করতে শুরু করতে হলো। কিন্তু রাস্তায় ঝামেলা দেখলেই স্পাইডারম্যান হওয়ার ভূত ওর মাথায় চেপে বসতো। সে তার চটচটে ঘামের সাহায্যে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ মাকড়সার মতো চড়ে চড়ে পার্সেল পৌঁছে দিত। একদিন এক মহিলা তাকে জানলা দিয়ে ভেতরে আসতে দেখে ভূত ভূত বলে চিৎকার করে অজ্ঞান হয়ে গেল। ভাগ্য ভালো যে ফেরো ঠিক সময়ে এসে তার স্মৃতি মুছে দেয়, না হলে হয়তো ওই মহিলাকে ভূতের ওঝার কাছে নিয়ে যেতে হতো। অন্যদিকে 7 নামের এক বড় কোম্পানির ডিরেক্টর চ্যাং তার ইনভেস্টরদের সাথে মিটিং করছিল, আর তাদেরকে সে ডক্টর বিল নামের এক ওভার উৎসাহী তরুণ বিজ্ঞানীর সাথে পরিচয় করিয়ে দেয়, যে এক বিশেষ ক্লোনিং কম্পাউন্ড আবিষ্কার করেছিল। বিল সবার সামনে একটা কমলার মধ্যে ইনজেকশন দিতেই সেটা নিজে থেকেই ডাবল হয়ে যায়। ইনভেস্টররা তো পুরোই ইমপ্রেসড, কারণ একটা কমলা থেকে দুটো কমলা হয়ে গিয়েছিল। আর তাছাড়াও দুটো কমলা লেবুর টেস্টই একেবারেই একরকম, আর এটা বিজ্ঞানের জন্য সত্যিই এক অভাবনীয় আবিষ্কার ছিল। কিন্তু অন্যদিকে তখন ফেরো স্টিকিকে আবারও বকাঝকা করছিল। স্টিকি উত্তরে বলে, আমি ডেলিভারি বয়ের চাকরি করে সারা জীবন কাটাতে আসিনি, আমি একজন সুপার হিরো, আমার দায়িত্ব দেশের সেবা করা। ঠিক সেই সময় একটা পরীর মতো মিষ্টি মেয়ে পেছন থেকে তাকে ডাকে। মেয়েটা তাকে কুরিয়ার বয় ভেবে তার বাড়ির প্যাকিং এ হেল্প করতে বলে। স্টিকি তো মেয়েটাকে দেখেই ক্লিন বোল্ড, চুপচাপ তার পেছন পেছন চলে যায়। পরে জানা যায় মেয়েটার নাম সাও এবং সে একজন ফেমাস ব্লগার। সাও তখন স্টিকিকে কাজ বুঝিয়ে দিয়ে আবারও ব্লগিং করতে বসে যায়। আর কাজ করতে করতে আমাদের সুপার হিরোর একটু হালকা হওয়ার প্রয়োজন ছিল, তাই সে সোজা বাথরুমে গিয়ে ঢোকে। কিন্তু হালকা হতে হতেই হঠাৎ করে তার চোখে পড়ে একটা তেলাপোকা। আর কে ভাববে বলুন যে একটা সুপার হিরো একটা তেলাপোকা ভয় পায়? কিন্তু না, এটা তো নর্মাল কোনো সুপার হিরো না, এটা আমাদের স্টিকি। আর তাই তেলাপোকা দেখে ভয়ে তার স্পেশাল পানি সারা মেঝেতে ছড়িয়ে পড়ে। স্টিকি সবকিছুই ছিল আঠালো, আর তাই মেঝেতে তার জুতা আটকে যায়। অনেক চেষ্টা করে জুতা ছাড়াতে গিয়ে সে প্রায় পড়েই যাচ্ছিল। আর ঠিক তখনই সেখানে সাওয়ের শুকাতে দেওয়া অন্তর্বাস, মানে যেটা দেখছেন সেটাই আর কি, ওটা তার হাতে আটকে যায়। এদিকে সাও বাথরুমে আওয়াজ পেয়ে এসে দেখে ডেলিভারি বয় হাতে তার ওটা নিয়ে অদ্ভুত ভঙ্গিতে বসে আছে। আর এই পুরো সিনটা লাইভ স্ট্রিমে রেকর্ড হয়ে গিয়েছিল। আর এতে বেচারি সাও লজ্জায় শেষ। আর স্টিকি তখন সেখান থেকে কোনো মতে পালিয়ে বাঁচে। অন্যদিকে 7 কোম্পানির ল্যাবে বিল একটা ইঁদুরের উপরে ক্লোন বানানোর চেষ্টা করছিল, কিন্তু ইনজেকশন দিতেই ইঁদুরটা পটকার মতো ফেটে গেল। ঠিক সেই সময় চ্যাং সেখানে এসে বিলকে জীবজন্তুর উপর পরীক্ষা করতে দেখে ফেলে। আর তাই চ্যাং রেগে গিয়ে বলল যে জীবন্ত জীবজন্তুর উপর ক্লোনিং পরীক্ষা করা বেআইনি, আর এই খবর বাইরে গেলে তারা বড় বিপদে পড়ে যাবে। কিন্তু বিল তখন চ্যাংকে বোঝানোর চেষ্টা করে যে যদি সে জীবন্ত প্রাণীর ক্লোন তৈরি করতে পারে তাহলে সে পৃথিবীর সেরা বিজ্ঞানী হয়ে যাবে। বিলের বিশ্বাস ছিল যে সে এই টেকনিকের মাধ্যমে ভবিষ্যতে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেমন কিডনি, হার্ট, লিভার পুনরায় তৈরি করতে পারবে, যা দিয়ে সারা পৃথিবীর অনেক উপকার হবে। কিন্তু চ্যাং তার একটা কথাও শুনল না এবং এই ধরনের পরীক্ষা করতে নিষেধ করে দিল। বেচারা বিলের কাছে আর কোনো উপায় নেই, তাই সে তখনকার মতো থেমে যায়। এরপর আমরা দেখি স্টিকি ফেরোর কাছে গিয়ে বলছে তার শরীরে কোনো অদ্ভুত পরিবর্তন হচ্ছে, কারণ এর আগে সে তার চটচটে প্রস্রাবের কারণে কখনো আটকে যায়নি। তখন ফেরো তাকে একটা বিছানার সাথে বেঁধে দিয়ে বোঝালো যে এটা তার স্ট্রেসের কারণে হচ্ছে। যখন তার অ্যাড্রিনালিন বেড়ে যায় তখন সে নিজের শক্তির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফেরো বলল, চিন্তা করিস না, আমি তো শরীরে একটা ছোট্ট কাট লাগাবো আর সবকিছু ঠিক হয়ে যাবে। স্টিকি প্রথমে রাজি হয়ে গিয়েছিল, কিন্তু তারপর সে দেখলো ফেরো তার বিশেষ অঙ্গের দিকে ইশারা করছে। সে ভয়ে চিৎকার করে উঠল, আরে বুড়ো, কোথায় কাট লাগাবি তুই? ফেরো তাকে শান্ত স্বরে বলল, আরে না না, তেমন কিছুই না, আমি তোর হাতের তালুতেই কাট লাগাবো। সার্জারির পর স্টিকির হাত আবারও আগের মতো হয়ে গেল, আর এবার সে নিজের
জন্য একটা নতুন সুপার হিরো স্যুট বানিয়ে নেয়। এখন তার শরীর থেকে আঠালো চটচটে জিনিসটা তার নতুন হাতের ছিদ্র দিয়েই বাইরে বের হয়ে আসতো, ওই স্পাইডারম্যানের সস্তা কপি আর কি। আর তারপর সে আবারও তার ডেলিভারি বয়ের চাকরিতে ফিরে যায় আর একটা কুরিয়ার নিয়ে শাওয়ের বাড়িতে পৌঁছায়। কিন্তু তাকে দেখেই শাও আবারও রেগে যায়। তখন স্টিকি শাওকে শান্ত করে তার অন্তর্বাসগুলো ফিরিয়ে দেয় আর বলে যে সে এগুলো খুব ভালোভাবে ধুয়ে দিয়েছে। কিন্তু যখন শাও বক্সটা খোলে তখন দেখা যায় তার মধ্যে একটা নেংটু পুরুষের পুতুল, আর এটা দেখে সে রেগে গিয়ে স্টিকিকে মারতে শুরু করে। শাও বলে তুই শুধরাবি না তাই না, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। ঠিক তখনই তার প্রতিবেশী বাইরে এসে শাওয়ের হাত থেকে পুতুলটা নিয়ে নেয় আর বোঝা যায় যে আসলে ঠিকানাটা ভুল হয়েছিল, কারণ পার্সেলটা ছিল আসলে তার প্রতিবেশীর। এইসব ঝামেলা মিটে যাওয়ার পর স্টিকি শাওয়ের কাছে গিয়ে বলে যে দেখো আগেরবারও তুমি আমাকে ভুল বুঝেছিলে। আর এবার শাও একটু বুঝতে পারে যে স্টিকি আসলেই খারাপ মানুষ না। ঠিক তখনই শাওয়ের কাছে একটা ফোন আসে আর সে স্টিকিকে সেখানে ফেলেই দৌড়ে বাইরে বের হয়ে যায়, যেখানে তার বাবা অপেক্ষা করছিল। আর তার বাবা আর কেউ না, তিনি ছিলেন 7 কোম্পানির ডিরেক্টর চ্যাং। আর এটা দেখে স্টিকি তো বেশ খুশি, কারণ তার পছন্দের মেয়ে শুধু সুন্দরী না, অনেক ধনীও। অন্যদিকে বিল তখনও ইঁদুরের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েই যাচ্ছিল আর সে তার সহকর্মীদেরকেও নিজের দলে ভিড়িয়ে দিয়েছিল। অবশেষে অনেক চেষ্টার পর সে ইঁদুরের ক্লোন বানাতে সফল হয়। পরের দিন সকালে ফ্যারো সুপার হিরোদের দলটাকে একটা নতুন মিশনের কথা জানায়, কিন্তু বাকি সুপার হিরোরা স্টিকির দলে আসায় একদমই খুশি ছিল না, কারণ সে প্রায়ই ভুল করে সব গন্ডগোল করে দিত। কিন্তু ফ্যারো তাদেরকে বিশ্বাস দিল যে স্টিকি এখন থেকে মিশনের জন্য পুরোপুরি তৈরি। মিশন শুরু হতেই দেখা গেল স্টিকি বাকি সুপার হিরোদের থেকে অনেক এগিয়ে আছে। সে একাই সব গুন্ডাদেরকে সামলে নিচ্ছিল। যখন শুধু শেষ ভিলেনটা বাকি ছিল, স্টিকি তার উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তখনই সে দেখে শাও সেখান থেকে হেঁটে আসছে। সে তার লাইভ স্ট্রিম করছিল আর হঠাৎ করেই এক গুন্ডা তার উপর হামলা করে বসে। তখন স্টিকি সবকিছু ছেড়ে শাওকে বাঁচাতে দৌড় দেয়। সে খুব সহজেই গুন্ডাটাকে তার চটচটে আঠা দিয়ে আটকে দেয়, কিন্তু শেষ মুহূর্তে গুন্ডাটা শাওকে বিল্ডিং থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। স্টিকি এক মুহূর্তও দেরি না করে তার পেছনেই ঝাঁপিয়ে পড়ে আর তাকে কোলে তুলে তার জীবন বাঁচিয়ে নেয়। এইসব দেখে শাও তো দারুণ ভাবে মুগ্ধ হয়ে গেল আর সে সুপার হিরোর নাম জিজ্ঞেস করে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ফ্যারো সেখানে এসে তার সব স্মৃতি মুছে দেয়। আর তখন শাওয়ের মনে হচ্ছিল এখানে হয়তো কোনো সিনেমা শুটিং চলছে আর এই সিনেমাটাও হয়তো মুভিম্যান এক্সপ্লেইন করবে। যাই হোক, যখন সে বাড়ি ফিরলো তার বন্ধু তাকে ফোন করে জিজ্ঞেস করে তার সাথে কি হয়েছে। আসলে যখন এই সব কিছু ঘটছিল তখনও শাওয়ের লাইভ স্ট্রিম রেকর্ড হচ্ছিল। তার বন্ধু তাকে টিভি অন করতে বলে আর যখন সে টিভিতে এই ফুটেজটা দেখতে পায় তখন তার সবকিছু মনে পড়ে যায়। এই নতুন সুপার হিরোর খবর সারা দুনিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ে আর আমাদের স্টিকিও রাতারাতি বিখ্যাত হয়ে যায়। সমস্ত সেলিব্রিটিরা শুধু তারই কথা বলছিল আর এখন তো তার প্রশংসায় গানও তৈরি হতে শুরু করে। এইসব দেখে ফ্যারো খুব রেগে গিয়েছিল, কিন্তু তখনই কমিশনার তাকে ফোন করে বলে যে যা হওয়ার হয়ে গেছে, এখন তোমাদেরকে স্টিকিকে একজন সেলিব্রিটি সুপার হিরো হিসেবে রাখ, যাতে সবার মনোযোগ তার দিকেই থাকে আর বাকি সুপার হিরোরা নিজেদের মতো কাজ করতে পারে। আর এবার ফ্যারো স্টিকিকে নিয়ে সেন্ট্রাল টেলিভিশনের প্রযোজকের কাছে আসে আর সেখানে স্টিকি সবার সামনে নিজের ক্ষমতা দেখে একটু শো অফ করে। আর দেখতে দেখতে স্টিকি সেলিব্রিটি হয়ে যায়। সব নিউজ চ্যানেলে তার ইন্টারভিউ নিয়ে নানা রকম প্রশ্ন করতে লাগে। এরপর সে অনেক বিজ্ঞাপনও করে, এমনকি কেউ কেউ তাকে গানের অনুষ্ঠানের বিচারকও বানিয়ে দেয়। এই সময় সে অনেক প্রেস কনফারেন্সও করছিল যাতে বাকি সুপার হিরোদের পরিচয় গোপন থাকে। আর ইন্টারভিউ দিতে দিতে এক পর্যায়ে সে দাবি করেই বসে আজ পর্যন্ত মানুষদেরকে বিপদ থেকে বাঁচানোর যত চমৎকার ঘটনা ঘটেছে তার সবকিছুর পেছনে তারই হাত ছিল। আর আয়রন আর্ম যখন এই খবরটা দেখে সে রাগে লাল হয়ে যায়, কারণ এই গতকালকের আসা ছেলেটা তাদের সমস্ত পরিশ্রমের কৃতিত্ব একাই নিয়ে নিচ্ছিল। কিন্তু ধীরে ধীরে স্টিকের সমস্যাও বাড়তে শুরু করে, কারণ তার আসল পরিচয় সামনে আসায় সাধারণ মানুষের সাথে গুন্ডারাও তাকে চিনতে শুরু করেছিল। একবার তো এক লোক ইচ্ছা করে চুরি করার নাটক করে আর যখন স্টিকি তাকে এসে ধরে তখন সব মানুষের মনোযোগ পেয়ে সে নিজের দোকানের বিজ্ঞাপন শুরু করে দেয়। এমনকি কিছু লোক নকল হামলার নাটকও সাজায় যাতে করে স্টিকি তাদেরকে বাঁচাতে আসে আর তারা তার সাথে দেখা করতে পারে। একবার স্টিকি একটা কনফারেন্সে যাওয়ার আগে ফ্যারোর সাথে বসেছিল। সে ফ্যারোকে নালিশ করে যে সে বিখ্যাত হওয়ার পর থেকেই এইসব গন্ডগোল হচ্ছে। আর ঠিক তখনই দেখা যায় শাও ভিড় ঠেলে স্টিকির দিকে দৌড়ে আসছে। সে তো স্টিকির প্রেমে পাগল হয়ে গিয়েছিল, এমনকি সিকিউরিটি গার্ডরাও তাকে আটকাতে পারছিল না। তখনই আমাদের আয়রন আর্ম সিকিউরিটি ইউনিফর্মে স্টিকির কাছে এসে তাকে বাজেভাবে মারতে শুরু করে, কারণ স্টিকি টিভিতে সব মিশনের কৃতিত্ব একাই নিয়ে নিয়েছিল। আর তাকে চুপ করানোর জন্য স্টিকি তার ঠোঁটে চটচটে আটা ফেলে দেয়। আর সেই মুহূর্তে শাও ঘরের দরজাটা খুলে ফেলে। তার ধাক্কা লেগে স্টিকির ঠোঁট আয়রন আর্মের ঠোঁটের সাথে গিয়ে আটকে যায়। যখন শাও তাদের দুজনকে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দেখতে পায় তখন তার মনে হয় স্টিকি হয়তো গে। আর এটা দেখে সে এত কষ্ট পায় যে সে কাঁদতে কাঁদতে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কি একটা অবস্থা! সুপার হিরোর কপাল যদি এমন হয় তাহলে হয়তো কেউই সুপার হিরো হতে চাইবে না। এই ঘটনার পর স্টিকি কোনোভাবে নিজেকে ছাড়িয়ে কুরিয়ার বয়ের বেশে শাওয়ের কাছে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে। সে একটা গল্প বানায়। স্টিকি বলে সে সুপার হিরোকে খুব ভালোভাবেই চেনে আর শাও চাইলে সে তার সাথে তাকে দেখাও করে দিতে পারে। সে শাওকে বিশ্বাস করায় যে স্টিকি আসলে সমকামী না, তার নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আর এই কথা শুনে শাও খুশিতে তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে 7 কোম্পানির অফিসে ডিরেক্টরের সহকারী আবর্জনার স্তূপ থেকে একটা টেস্ট টিউব খুঁজে পায় আর সঙ্গে সঙ্গে সে এই খবরটা চ্যাংকে দেয়।
চ্যাং রেগে গিয়ে সোজা বিলের কাছে এসে পৌঁছায়। সে বিলের উপরে অনেক চিৎকার করতে থাকে আর তাকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। কিন্তু বিল তো এবার আগে থেকেই সমস্ত স্টাফকে নিজের দলে ভিড়িয়ে নিয়েছিল। সে স্টাফদেরকে হুকুম দিয়ে ডিরেক্টর আর তার সহকারীকে বন্দী বানিয়ে ফেলে। বিল বলে যে এইবার এই ক্লোনিং কম্পাউন্ড মানুষের উপরে পরীক্ষা করার সময় হয়ে গেছে। প্রথমেই সে সহকারীকে এই ড্রাগের একটা ইনজেকশন দেয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একটা বিস্ফোরণে তার পুরো শরীরটাই ফেটে যায়। এটা দেখে বিল বুঝতে পারছিল নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, তাই সে পুরো পরীক্ষার ডেটা বিশ্লেষণ করতে চাচ্ছিল। কিন্তু চ্যাং ঠিক সেই মুহূর্তেই তার ফোন দিয়ে ডেটাবেস লক করে দেয়। তখন বিল নিজের গুন্ডাদেরকে হুকুম দেয় চ্যাং এর মেয়ে শাওকে ধরে আনতে। অন্যদিকে স্টিকি এক ছাদ থেকে আরেক ছাদে খুশিতে লাফাতে লাফাতে শাওয়ের সাথে দেখা করতে যাচ্ছিল। ওদিকে শাও তখন তার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যেই দরজার ঘন্টি বাজে সে দৌড়ে গিয়ে দরজা খোলে, কিন্তু সেখানে স্টিকি না, ছিল বিলের গুন্ডারা। তারা জোর করে শাওকে তুলে নিয়ে আসে। কয়েক মিনিট পর স্টিকি সেখানে এসে পৌঁছালে দেখে ঘরের মধ্যে সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা দেখে সে বুঝতে পারে নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। সে সঙ্গে সঙ্গে ফ্যারোকে খবর দেয়, আর ফ্যারো সব টিম মেম্বারদেরকে মিশনে যাওয়ার জন্য বলে দেয়। কিন্তু আয়রন আর্ম তখন স্টিকির উপরেই রেগেছিল। সে কোনো অবস্থাতেই স্টিকি সাহায্য করতে চাচ্ছিল না, কিন্তু ফ্যারো তাকে যেমন তেমন করে রাজি করিয়ে পাঠিয়ে দেয়। এরপর ফ্যারো শাও এর ফোন ট্র্যাক করে আর স্টিকিকে বলে দেয় শাওকে কোথায় বন্দি করে রাখা হয়েছে। অন্যদিকে ল্যাবে বিল শাওকে ইনজেকশন দেওয়ার হুমকি দিচ্ছিল যাতে চ্যাং তাকে পাসওয়ার্ডটা বলে দেয়। চ্যাং এর কাছে মেয়ের জীবন ছিল বেশি প্রিয়, তাই সে অনিচ্ছা সত্ত্বেও পাসওয়ার্ডটা বলেই দেয়। এবার বিল যা চেয়েছিল সেটা তো পেয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও সে শাওকে ইনজেকশন দেওয়ার জন্য এগিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই ঢিসুম করে দরজা ভেঙে হিরোর মতো এন্ট্রি নেয় স্টিকি। শুরু হয়ে গেল এক ধুমধুমার লড়াই, আর বাকি সুপার হিরোরাও এসে বিলের সমস্ত লোকদেরকে ধুমধাম মারতে শুরু করে। আর বিল তখন কোনো মতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু রাস্তায় আয়রন আর্ম তাকে ধরে ফেলে আর আচ্ছা মতো পেটাতে শুরু করে। কিন্তু সুযোগ বুঝে বিল তাকে সেই ক্লোনিং কম্পাউন্ডের ইনজেকশনটা দিয়ে দেয়। আর এই ইনজেকশনের প্রভাব সুপার হিরোদের উপরে একেবারেই অন্যভাবে পড়লো। ইনজেকশন পড়তেই আমাদের সিকিউরিটি গার্ড ভাই পুরো হাল্ক মুডে চলে গেল। না না, হাল্ক না, আয়রন ম্যানের সস্তা চাইনিজ ভার্সন মানে আয়রন হাল্কে পরিণত হলো। তার রাগ এতটাই বেড়ে গেল যে সে এক ঘুষিতেই বিলের মাথাটা ফুটবলের মতো উড়িয়ে দেয়। এরপর সে চারিদিকে তাণ্ডব চালাতে শুরু করে। বাকি সুপার হিরোরা সেখানে পৌঁছে তাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। এরপর আমাদের সেই পাগল আয়রন ম্যান স্টিকির উপরে হামলা করে বসে। শাও তাকে বাঁচানোর জন্য পেছন থেকে AK-47 দিয়ে গুলি চালাতে শুরু করে। এবার আমাদের ভিলেনের মনোযোগ শাওয়ের দিকে ঘুরে যায়, কিন্তু স্টিকি শাওকে বাঁচানোর জন্য আয়রন আর্মের পা রাস্তার সাথে আটকে দেয়। আর তখনই শাও স্টিকির আসল মুখটা দেখে ফেলে। স্টিকি বলতে লাগে, দেখো আমি দেখতে তো সুন্দর, কিন্তু আমি কিন্তু তেমন কোনো কাজ করি না, ওই ডেলিভারি বয়েরই কাজ আমার। আর এর উত্তরে শাও তখন বলে, তুই চুপ কর, তোর মুখটাও আহামরি কিছু না, কিন্তু তারপরও তোকে আমার অনেক পছন্দ, তুই ডেলিভারি বয় বলে আমার কিছুই যায় আসে না। যাই হোক, এই সময়ের মধ্যে আমাদের ভিলেন নিজেকে ছাড়িয়ে ফেলে, আর এবার সব সুপার হিরোরা মিলে তাদের শক্তি স্টিকির মধ্যে ট্রান্সফার করে, আর ফাইনাল একটা অ্যাটাকের জন্য তৈরি হয় একেবারে পাওয়ার রেঞ্জার্স স্টাইলে। স্টিকি আগুন, বিদ্যুৎ আর নিজের চটচটে শক্তির এক ককটেল বানিয়ে ভিলেনের দিকে ছুড়ে মারে। আর এই অ্যাটাকে আমাদের সস্তা আয়রন ম্যানের বর্মটা ভেঙে চুরমার হয়ে যায়, আর সে আবার আগের মতো নর্মাল সিকিউরিটি গার্ড হয়ে যায়। আর এই ঘটনার মধ্যে দিয়েই আয়রন ম্যানও বেঁচে গেল, আমাদের হিরো লাভ স্টুডিও জমে গেল। আর কি চাই? আর এই গল্পটা এখানেই একটা হ্যাপি এন্ডিং এর সাথে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের ফেভিকল ম্যানের অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার। কেমন লাগলো এই চাইনিজ মাল্টিভার্স অফ ম্যাডনেস কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, যাতে করে তারাও জানতে পারে ডেলিভারি বয়দের সাথে ভালো ব্যবহার করা উচিত। কে জানে, সে হয়তো আপনার ম্যানহোলের ঢাকনা বাঁচাতে গিয়ে কাল দুনিয়াকে বাঁচাবে। যাই হোক, ওভারঅল এটা একটা ফানি মুভি ছিল। আর হ্যালো বন্ধুরা, আপনারা এই মুভিটির মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা স্পাইডারম্যান যে কিনা নতুন ধরনের স্পাইডারম্যান হিসেবে ব্যবহৃত হয়েছে। সে ছোটোবেলায় সুপার গ্লো পাওয়ার কারণে বড় হয়ে একটি স্পাইডারম্যানে পরিণত হয়েছে, যার ফলে সে তার শক্তিগুলোকে সমাজে ভালো কাজে ব্যবহার করে এবং স্পাইডারম্যানের মতো সে হাতের ভিতর থেকে সুপারগুলো আকারে বের করতে পারে, যা তার শক্তিকে আরও প্রভাবিত করে। এই মুভিটি অনেক হাস্যকর এবং একটি কাল্পনিক বিষয়কে ফুটে তোলা হয়েছে স্পাইডারম্যানের মতো। যদি মুভিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী ধরনের মুভি দেখতে চান আমাদের চ্যানেলে সেটি কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছো তাদেরকে অভিনন্দন, এবং যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।